আমরা এখন জানব টক্কো আন্দোলন নিয়ে। কমরেড মণি সিংহ ছিলেন ব্রিটিশ ভারতের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও কৃষক আন্দোলনের অগ্রপথিক, যিনি ময়মনসিংহ জেলার দুর্গাপুরের বিরিশিরি এলাকাকে টক্কো আন্দোলনের মাধ্যমে কৃষক সংগ্রামের এক ঐতিহাসিক কেন্দ্রস্থলে পরিণত করেন। টক্কো মানে ধান, ধান হোক বা না হোক, জমিদারকে গণ্ডায় গণ্ডায় খাজনা দিতে হতো। কৃষকের জমির উপর কোনো মালিকানা ছিল না, ছিল শুধু কর দেওয়ার দায়। এই শোষণের বিরুদ্ধে মণি সিংহের নেতৃত্বে হাজার হাজার কৃষক সংগঠিত হন। জমিদারি প্রথা বিলোপ, খাজনা বাতিল এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে শুরু হয় টক্কো আন্দোলন। পুলিশের গুলি, জমিদারদের নির্যাতন কিছুই দমন করতে পারেনি এই সংগঠিত লড়াই। পরবর্তীতে এই আন্দোলনই তেভাগার মতো বৃহত্তর কৃষক বিদ্রোহের ভিত্তি স্থাপন করে। টক্কো, তেভাগা ও তেলেঙ্গানা, এই তিনটি কৃষক আন্দোলন ভারতীয় ইতিহাসে শ্রেণী সংগ্রামের মাইলফলক হয়ে আছে। আর এই পথ চলার অন্যতম পথিকৃৎ ছিলেন কমরেড মণি সিংহ, যিনি নিপীড়িত কৃষকের কণ্ঠ হয়ে উঠেছিলেন। মণি সিং যখন যুক্ত হয়ে গেল, মণি সিং তো চিন্তা ভাবনা করিয়ে গেছে, আমি যদি আজকে কৃষকদের পক্ষে যাই তাহলে আমার নিজের সম্পদের বিরুদ্ধে যেতে হবে, আমার রক্তের বিরুদ্ধে আমার অবস্থান নিতে হবে, অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এটা কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পারছিলেন কেন? তিনি একজন কমিউনিস্ট ছিলেন, বিধায় ছিলেন কৃষক, যার নেতৃত্বে এখানে 12 বছর লড়াই হয়েছে। আপনার ব্রিটিশ আমলে আপনার আরেকটা বিষয় ছিল কৃষকদের অধিকার নিয়ে। 1945 সালে ওই নেত্রকোনায় একটা কৃষক সমাবেশ হয়েছে। সেই সমাবেশের স্থল ছিল 101 একর সম্পত্তি নিয়ে ছিল ওই মাঠ। সেই মাঠে কয়েক লক্ষ মানুষ হয়েছে। সেই কৃষক সমাবেশে কমরেড মণি সিং, তখন যে ব্রিটিশ শাসকরা, এদের ভিড় তিনি কাঁপাই গেছেন। দীর্ঘ 12 বছর পরে 49-এ এই প্রথাটি বিলুপ্তি হয়েছে। 50 সালে মানে ধানের বদলে খাজনা প্রবর্তন হয়েছে এবং এই অঞ্চলের মানুষ যে জমির মালিক হয়েছে। এর আগে কিন্তু জমির মালিক ছিল রাজা, জমিদাররা ছিল। আর এটা কিন্তু এখন জুট হয়ে গেছে, এখন কিন্তু মালিক কৃষক সরাসরি জমির মালিক হয়েছে। এটা কিন্তু এই কথাটা উচ্ছেদ করছে মণি সিংহের নেতৃত্বে। এই জন্যই তিনি টক্কো আন্দোলনের মহানায়ক। প্রথম পর্বে এতক্ষণ আপনারা দেখেছেন আমরা আলোচনা করেছি কমরেড মণি সিংহ নিয়ে। এবারে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব হাজং জনগোষ্ঠীদের জীবনযাপন নিয়ে। দুর্গাপুরে হাজং জনগোষ্ঠীর সঙ্গে ফিল্ডওয়ার্কে আমরা শুধু তাদের নিয়ে পড়াশোনাই করিনি, তাদের সঙ্গে থেকেছি, দেখেছি তাদের সংস্কৃতি, ছড়া, উৎসব, খাওয়া দাওয়া, বিয়ে, এমনকি দুঃখের সময়ের ছড়া পর্যন্ত। আমরা দেখেছি তারা কিভাবে প্রকৃতি আর পূর্বপুরুষকে কেন্দ্র করে জীবন গড়ে তোলে। ঘুম পাড়ানোর ছড়া হোক বা মাছ ধরার সময় বোনকে ডাকার ছড়া, সবকিছুতেই তাদের জীবনের একটা গল্প আছে। হাজংদের ধর্ম শুধু হিন্দু নয়, তাদের রয়েছে নিজস্ব বাস্তুপূজা, নিজস্ব ছড়া, নিজস্ব ভাষা। সবচেয়ে বড় কথা, তারা নিজেদের পরিচয় দেয় আদিবাসী হিসেবে, কারণ তাদের এই নিজস্বতা হারিয়ে যাওয়ার ভয় আছে। এই ফিল্ডওয়ার্ক আমাদেরকে শিখিয়েছে সংস্কৃতি শুধু বইয়ে নয়, মানুষ, মাটি আর গানের মধ্যেই বেঁচে থাকে। হাজংদের নাম নাকি আমরা হাজং প্রদেশ থেকে এসেছি।
একটা প্রদেশ নেই, ওইখান থেকে আসছি বলে আমাদের হাজং নাম দেওয়া হয়। আর অনেকেই বলে যে গারোরা আমাদের নাম দিছে হাজং। হা অর্থ মাটি, জং অর্থ বোকা, মানে আমরা হলো কৃষিকাজে খুব বেশি পারদর্শী ছিলাম, এই জন্য হাজং নাম দিছে। আর আমি এই কথাটাই বলতে চাই যে হা অর্থ হলো মাটি, জং অর্থ পোকা, মানে আপনারা মাটির পোকা। হ্যাঁ, এটা গারোরা আপনাদেরকে বলে। হ্যাঁ, অনেকেই বলে আর কি। আসলে আমি কোনটা সঠিক এটা জানি না, তবে আমি বই পুস্তকে শুনছি যে হাজো একটা প্রদেশ আছে, ওই হাজো প্রদেশ থেকে আমরা এখানে আসছি বলে আমাদেরকে হাজং বলা হয়। আর অনেকেই বলে যে গারোরা আমাদের হাজং নাম দিছে। আর এটা আমাদের লাগে ধরেন বিশ্বাস আর লাগে সরকার এরকম যে আমাদের পদবি ছিল, এটা মানে যে আমরা যে আদিবাসী সরকারের কাছে এটা লাগে আমরা লাগে হিন্দুদের মধ্যে পড়ি, এই জন্য হাজং একটা আদিবাসী, এই জন্য হাজংদের আলাদা মানে নামে পড়ে দিতে হয়, তাহলে আমাদের আদিবাসী বলবো। বাঙালি হতে চান না, আমরা যেটা আছি সেটাই ভালো। বিয়ের তারিখ ঠিক করার পরে বিয়ের এমনিতেই করে, আর ওইরকম কি করা হয় না। বিয়ে তো অনুষ্ঠান দিয়েছে, কেউ লোকে বউয়ের বাড়িতে হয়, কেউ বলে শ্বশুর বাড়িতে হয়। আপনাদের তো মাতৃপ্রধান না, চলে আসে তো না, আমরা হলো পিতৃপ্রধান। আর এমনি ধরেন যে ইয়ের হাজংদের এই গারোদের থেকে হাজংদের যদি আমি বলি যে পার্থক্যগুলো কেমন আছে, ওই পাড়া থেকে এই পাড়া পার্থক্য, গারোদের লাগে আলাদা ভাষা, আমাদের ভাষা আলাদা, গারোদের ভাষা আর তাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম হলো খ্রিস্টান, আমরা হলো হিন্দু ধর্মাবলম্বী। আর তাদের লাগে মাতৃতান্ত্রিক আর আমরা হলো পিতৃতান্ত্রিক। আর তাদের খাওয়া দাওয়ার একই সব কিছু, কিন্তু মানে গান বাজনা আচার অনুষ্ঠান এগুলো আলাদা। তাদের বিয়েও আলাদা, আমাদের বিয়েও আলাদা। ওই যে পোশাকও আলাদা। হ্যাঁ, আপনাদের ভাষা কি? আমাদের ভাষা হাজং ভাষা। সকল ছেলে জুটি এবারে আপনাদের নিয়ে যাব গারো জনগোষ্ঠীদের পাড়াতে। সেখানে দেখতে পারবেন গারো জনগোষ্ঠীর বৈচিত্র্য কিংবা তাদের সংস্কৃতি। গারো জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি একসময় ছিল অত্যন্ত সমৃদ্ধ। তাদের লোককাহিনী, প্রবাদ, মাছ ধরা সংক্রান্ত গল্প ও ছড়া ছিল জীবন ঘনিষ্ঠ। কিন্তু আজ নানা কারণে, বিশেষ করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাবে এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এটা লিখতে পারবো না, রেকর্ড করতে পারবো আর কি। ভাষা যদি বলেন মানে থাকে না, মুখে মুখে কতগুলো ছড়া বলে, গান বলে, আমরা যেগুলোকে বইয়ের ভাষায় বলি প্রবাদ প্রবচন, এমন কোনো ছড়া ধরেন মাছ ধরতে গিয়া যেমন ছড়া কাটে। আমাদের তথ্য সংগ্রহে গারোদের অংশগ্রহণও ছিল খুবই সীমিত, যা তাদের প্রতি দীর্ঘদিনের অবহেলা ও নতুন প্রজন্মের আগ্রহহীনতার প্রতিফলন। তাই এই লোক ঐতিহ্য রক্ষা করা এখন সময়ের দাবি। আর হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দিলে সে না আমাদের বর্ণমালা থাকতো, আর আমাদেরকে তো একদম ক্ষুদ্র নিগুষ্টি লিখে বই খাতা কলমে, তাই না? অনেক কিছু ক্ষুদ্র নিগুষ্টি একদম নিচু করে রাখতেছে, কিন্তু ইন্ডিয়াতে তো আমাদের স্বীকৃতি দেওয়া আছে। বাংলাদেশে তো আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইন্ডিয়াতে আপনাদের, কিন্তু বাংলাদেশে আপনাদের স্বীকৃতি দিচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে। মানে হচ্ছে একটা ছোট একটা গোষ্ঠী হিসেবে আমরা বাংলা মিক্স করে আমরা হচ্ছে ব্যবহার করি। আমাদের মানে আমরা এর জন্য আপনি আপনার ছেলেমেয়েদের বাংলাটাই শিখাইতেছেন, যে না ওরা বাংলায় স্বাভাবিক খুব যেটা